আসসালামু আলাইকুম। 2024-এর সামার ভ্যাকেশন শুরুতে বাচ্চাদের স্কুল বন্ধ। ওই সময় হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমি জাবিন দুইজনই একটা সপ্তাহে ছুটি নিয়ে ফেলছি, কমন ছুটি। কোথাও যাওয়ার কোনো প্রকার প্ল্যান নেই, তাই বাসায় বসে থেকে অযথা সময় নষ্ট না করে প্ল্যান করলাম যে ওকে সাথে বাসায় রান্না করা বা কাঁচা যা আছে সেগুলো গাড়িতে বেঁধে নিয়ে কোনো একটা উদ্দেশ্যে রওনা দিই। তো সব কিছু মিলে দুজন আলোচনার পর দুজন ঐক্যমত পৌঁছালাম যে ওকে ফাইন, এখান থেকে প্রায় 600 কিলোমিটার দূরে স্টকহোম থেকে অরে থেকেই ঘুরে আসি। 4 দিন বা 5 দিনের থাকবো ওখানে। ওইখান থেকে আবার নরওয়ের ট্রন্ডহেইম শহরটা কাছে, প্রায় 150 কিলোমিটার মতো হয়। ট্রন্ডহেইম থেকে আমরা কোনো এক ফাঁকে গিয়ে ঘুরে আসবো, অথবা ওখানে 2 একদিন থেকে আসবো। অরে শহরটা আসলে সুইডেনের মাঝ বরাবর নরওয়ের বর্ডার ঘেঁষা একটা শহর। এটা আমি যতটুকু দেখছি আর কিছু খোঁজ করে ইন্টারনেটে খুবই আন্ডাররেটেড। ইন্টারনেটে যদি কোনো কিছু খুঁজতে গেলে কিছু পুরনো হোটেল, পুরনো এয়ারবিএনবি, এগুলো ছাড়া আসলে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। অরে আসলে একটা স্কি রিসর্ট, যেটা স্কির জন্য বিখ্যাত, এবং এখানে শীতের সময় সুইডেনের পাশাপাশি নরওয়ে থেকে এবং বেশ কিছু লোকজন ফিনল্যান্ড থেকেও এখানে স্কি করতে আসে। এইখানে যাওয়ার মেইন ওয়েটা প্রাইভেট কারে গেলে সবচেয়ে ভালো হয়, কারণ সেই সিটির মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট আসলে খুব একটা অ্যাভেলেবেল না। আর এছাড়া যদি কেউ চান তাহলে ট্রেনে যেতে পারেন। এখানে ট্রেনে যে রাস্তাটা সেটা এস্টাবলিশ হয় 1880 সালের দিকে, এবং এই অরে স্কি রিসর্ট হিসেবে পরিচিত পাই মূলত এই ট্রেনের যোগাযোগটা এস্টাবলিশ হওয়ার পর থেকেই। এখানে প্রায় 100-র বেশি ঢাল আছে, যেখানে স্নো সার্ফিং, স্নোবোর্ডিং অথবা স্কিং করা যায়। আর এছাড়া সামারে অরের মেইন অ্যাট্রাকশন ট্রান্সফোসেন, যেটা সুইডেনের সবচেয়ে বড় ঝর্ণা। আর এর বাইরে আরেকটা ঝর্ণা আছে, রিস্তা ফলেট, এবং এর বাইরেও প্রায় ছোটো বড়ো সব কিছু মিলে প্রায় 30টার মতো ঝর্ণা আছে, যেগুলো সামার বেশ অ্যামেজিং হয়ে ওঠে। আর এছাড়া মেইন অ্যাট্রাকশন সেটা যে অরের মেইন যে মাউন্টেনটা আর্স্কুতেন, সেইটার টপে গিয়ে পৌঁছানো। এটা সমুদ্র সমতল থেকে প্রায় 1420 মিটার উঁচু, এবং এই পাহাড়ের গায়ে অলমোস্ট প্রায় 32টার মতো গন্ডোলা, কেবল কার, ফানিকুলার রেলওয়ে, স্কাইলিফট সব মিলে প্রায় 32টার মতো আছে, এবং এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। তো আমাদের মেইন যে টার্গেট ছিল স্কাই ভ্যাগন, যেই কেবল কারটা, সেটা ধরে অরের টপের আসলে বেস ক্যাম্পে যাওয়া। সেটার হাইট প্রায় 1270 মিটার, এবং সেখান থেকে আমরা হেঁটে উঠতে হবে টপ অফ অরেতে। আর এই মাউন্টেনটার খুব মজার সুন্দর বিষয়টা যে এটার খুব চমৎকার একটা প্যানোরামিক ভিউ আছে, যেটা থেকে নিচের অরে শহর পুরোটা, অরে দুভেদ, এই শহরগুলো পুরোটা সুন্দর মতো দেখা যায়। আর এখানে এই যে পাহাড় ওরিয়েন্টেড যেই আরও অন্যান্য যে অ্যাক্টিভিটি, তার মধ্যে আছে কিছু বাইসাইকেল ট্র্যাক, যারা ডাউনহিল ট্রেইলে বাইসাইকেল চালিয়ে পাহাড় থেকে নিচে নামেন। এটা খুবই কমন এবং অনেকের জন্য খুবই এক্সাইটিং, এবং এই জিনিসটা আসলে সামার অ্যাভেলেবেল, উইন্টারে অ্যাক্টিভিটি ডিফারেন্ট হয়। তো আমরা এই কেবল কারটা ধরলাম, যেটা কেবল ভ্যাগন। সেটা টিকিট কিনেছিলাম, সামারে টিকিটের দাম কিছুটা কম থাকে, সব মিলে মনে হয় 1400 ক্রোনারের কাছাকাছি লেগেছিল। skystar.com যে সাইটটা, সেখান থেকে। তো যাই হোক, আমাদের হোটেল থেকে এটার গাড়ির ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্সিমেটলি 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট পার হওয়ার পরে সেখানে গাড়ির বেস নিচের যে গ্রাউন্ডে স্টেশনটা, ওইখানে একটা বেশ বড় সড়ো পার্কিং আছে। সেখানে পার্কিং করে আমরা টিকিট আগে কাটা ছিল, সো টিকিটের
হার্ড কপিটা কালেক্ট করে আমরা হচ্ছে যাত্রা শুরু করলাম। তো ওভারঅল মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে উপরে যে বেস ক্যাম্প সেইখানে আসলে আমরা পৌঁছানোর যে 10-15 মিনিট সেটা আসলে কীভাবে কেটে গেছিলো সেটা টের পাইনি। যে সিনিক বা প্যানোরামিক যে ভিউগুলো ছিল সেটা দেখতে দেখতে আসলে পার হয়ে গিয়েছিলো পুরো সময়টা। আর এই বেস ক্যাম্পে একটা রেস্টুরেন্ট আছে, এটাতে আমরা আসবো একটু পরে। ফেরার সময় আমাদের ফেরার প্ল্যান। আমাদের এই মুহূর্তে টার্গেট হচ্ছে ইনফ্যাক্ট টপ অফ অরেতে যাওয়ার। আমরা যখন নিচে ছিলাম তখন ওয়েদার খুব ভালো ছিল, বাট উপরে আসার কিছু দূর ওঠার পরপরই আসলে মেঘে ঢেকে যায় পুরোটা, এবং আমাদের যে নিচের ভিউটা সেটা আমরা আসলে মিস করতে থাকি। কিন্তু মেঘেরও একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি, এটা বেশ সুন্দর একটা অনুভূতি। এখানে বেশ কিছু দূর উডেন ট্র্যাক ক্রিয়েট করা আছে, যেটাতে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে টপ অফ অরেতে কোন দিক দিয়ে, মানে কোন ডিরেকশানে গেলে আমরা পৌঁছতে পারবো। সেটা কিছুটা কনফিউজিং ছিল। কিছু দূর হাঁটার পরে আমরা একটা প্ল্যাটফর্ম পেলাম, সেখানে রেস্ট নেওয়া প্লাস ফটোগ্রাফির কিছু টুকটাক চেষ্টা করার পরে ইনফ্যাক্ট আবার আমরা রওনা দেওয়ার চেষ্টা করলাম যে টপ অফ অরে যেটা সেই পিকে পৌঁছানোর। তো এই পিকে পৌঁছাতে গেলে এই বেস প্ল্যাটফর্ম থেকে আরও 150 মিটার উঁচুতে উঠতে হবে, এবং এই 150 মিটার উঁচুতে উঠতে গেলে যেটা আসলে আমাদেরকে ক্রস করতে হবে প্রায় আরও 2 কিলোমিটার, যেটা ইনফ্যাক্ট আমরা পরে জেনেছি। আর এইখানের পরের যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে পুরোপুরি পাথুরের রাস্তা, পুরোপুরি এবড়ো থেবড়ো, পিচ্ছিল কয়েকটা ছিল না, বাট তারাজ বা আরিফের হাইটের কিছু প্রবলেমের কারণে, মানে হাইটজনিত কারণে আসলে তাদের কানে সম্ভবত কোনো একটা প্রবলেম হচ্ছিল। তারা খুব একটা কমফোর্ট ফিল করছিল না, তারাজকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছিলো। সো কোলে নিয়ে ইনফ্যাক্ট আসলে এই 150 মিটার ওঠা, 2 কিলোমিটার হাঁটাটা খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। বারবার চেষ্টা করছিলাম যে সেখানে গিয়ে কোনো একটা সাইনবোর্ড পাওয়ার কথা, এবং সেই সাইনবোর্ডটা সিগনেচার, সেই সাইনবোর্ডের সামনে গিয়ে ছবি তুলব, এরকম কিছু একটা চেষ্টা করার। অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিয়েছেন, বাট আমাদের মতো আসলে ছোট বাচ্চা কারোর সাথেই চোখে পড়েনি। আর ইনফ্যাক্ট এত ছোট বাচ্চাদের জন্য এই জার্নিটা খুব একটা কমফোর্টেবল না, বিশেষ করে বাচ্চাদের মাদের জন্য, যাদেরকে আসলে বাচ্চাদেরকে কোলে নিয়ে যেতে হবে। এটা অনেকখানি অ্যাবসার্ড হয়ে গেছিলো। তো কিছু দূর যেতে যেতেই আমরা রেস্ট নিয়েছিলাম। আর এই যে পাথরে যে মার্কিং করা, এটা আসলে মার্কিং, এটা ধরে ধরে আগাতে হবে। আমরা আসলে এত দূর যাওয়ার পরে কিছুটা হতাশ হয়ে আমরা অনেক ভঙ্গ দেওয়ার চেষ্টা করি। তো এই পুরো রাস্তাটি আসলে মাঝে মাঝে যখনই সুযোগ পাচ্ছিলাম আমাদের ফটোগ্রাফি চেষ্টা করছিলাম। তো পরবর্তীতে ডিসিশন নিয়ে ওকে ফাইন, আমরা যেতে পারবো না, পরে কোনো এক সময় যাব। ফিরে আসার পর দেখলাম যে যেই সাইনটা খুঁজছিলাম সেটা আসলে আমাদের যে রেস্টুরেন্টটা বা উপরে যে বেস ক্যাম্পটা সেটার জাস্ট পাশেই। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনে আসলে অনেকগুলো আরেকটা কেবল কারের রুট। এই রুটে সাধারণত লোকজন তাদের বাইসাইকেল নিয়ে এসে ডাউনহিল যে ট্রেকিংটা সেটা করার জন্য। আর আগে বলেছি যে বিভিন্ন রকমের আসলে কেবল কার আছে, টোটাল বিভিন্ন রকমের কেবল কার আছে, এবং বিভিন্ন কেবল কারের পারপাস বিভিন্ন রকম। কিছু কেবল কার আছে যেগুলো আসলে শুধুমাত্র স্কিইংয়ের জন্য, এবং সেটা সামারে চলে না। তো আমাদের ফটোগ্রাফি শেষের পরে আমরা এখন একটু চিন্তা করলাম যে ওকে ফাইন, ঠান্ডা যেহেতু, একটু কফি বা স্ন্যাক্সের কোনো ট্রাই করি। তো আমরা সেটা পরে চলে গেলাম আসলে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক উপরে, মোটামুটি একেবারে যে খুবই চমৎকার সুন্দর এমন কোনো কিছু না, বাট স্ন্যাক্স আইটেম অ্যাভেলেবেল। কোনো রিচ ফুড বা তথাকথিত আমাদের যে খাবার রিচ ফুড, সেগুলো আসলে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। এদের এইখানে একটা প্যাকেজ ছিল খাবারের, সেটা হচ্ছে স্ন্যাক্সের প্যাকেজ। সেটা হচ্ছে আমি 2টা স্ন্যাক্স নিতে পারি,
আর তার সাথে 2টা ড্রিঙ্কস নিতে পারি। তো ইনফ্যাক্ট আমরা সেই প্যাকেজটা নিয়েছিলাম। 2টা স্ন্যাক্সের মধ্যে ছিল হচ্ছে ক্যানেল বুল্লার, যেটা সুইডেনের সিঙ্গাড়া আমি বলি, আর তার সাথে একটা কফি এবং হচ্ছে একটা বাচ্চাদের জন্য জুসের প্যাকেট। সো এটা দিয়ে আপাতত আমাদের স্ন্যাক্সের পার্টটা শেষ করার চেষ্টা করলাম। বাচ্চারা খাচ্ছে, আমি আসলে খোঁজার চেষ্টা করলাম যে রেস্টুরেন্টে আর কি আছে। সো মোটামুটি ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম যে এখানে আসলে প্রায় সব মিলিয়ে 8-10 রকমের স্ন্যাক্স আছে, আর তার সাথে বিভিন্ন রকম ড্রিঙ্কস এবং তাদের হচ্ছে ব্ল্যাক কফি। এটাই হচ্ছে এই রেস্টুরেন্টের মেইন আইটেম বলতে পারি। তো ওদের পারমিশন নিয়ে একটু ভিডিও করে নিলাম। সো ভিডিওতে দেখা যাচ্ছে যে ওদের আইটেমগুলো। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এদের এই রেস্টুরেন্টের সাথে খুব চমৎকার একটা আউটডোর সেকশন আছে, যেই সেকশনটা থেকে নিচে অরে শহরের কমপ্লিট ভিউটা পাওয়া যায়। কিন্তু আজকে ওয়েদার খারাপ থাকার কারণে ওরা ওই সেকশনটা বন্ধ করে রেখেছিলো। আমরা চেষ্টা করে আসলে যেতে পারিনি ওই পাশে। আমরা স্ন্যাক্স শেষে আবার রওনা দিলাম নিচের দিকে। মোটামুটি সিমিলার প্যানোরামিক যে ভিউ আছে সেটাকে উপভোগ করতে করতে আমরা এয়ারবিএনবিতে যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা পেয়েছিলাম সেটা আসলে কোনো এক সময় হোটেল ছিল, টর্ট হোটেল নামে, TROTT হোটেল নামে। সামারের সময় হওয়ার কারণে সেটা আসলে 50% প্রাইস ডিসকাউন্ট ছিল। আমরা পেয়েছিলাম সেটা অ্যাপ্রক্সিমেটলি 450 ক্রোনার পার ডেতে, যেটা এই এলাকা বা সুইডেন, নরওয়ে বা এই রিজিয়নের জন্য বা ইউরোপিয়ান রিজিয়নের জন্য যেটা খুবই চিপ বা সুলভ একটা রেট আমি বলবো। তো এইখানে যেতে যেতে আমরা ডাউন হিল বাইসাইকেল ট্রেকিংয়ের রাস্তাগুলো দেখতে পাচ্ছিলাম। মাঝখানে একটা বাসাও দেখতে পেলাম, কোনো এক শৌখিন ব্যক্তি বানিয়েছিলেন তার বলা যায় যে হচ্ছে ছুটি কাটানোর জন্য। কেবল কারের ভেতরে যে বক্সটা দেখা যাচ্ছে সেই বক্সটা পুরোটাই পাথরের, ভেতরে পাথর আছে। ইন্টারেস্টিং একটা জিনিস। পুরো জিনিসটাকে ব্যালেন্সিংয়ের জন্য এটা বিশাল একটা রোল প্লে করে। নতুন একটা শেখা বিষয় আর কি কেবল কারে ওঠার পরে। এই মুহূর্তে জানলা দিয়ে বাম পাশে যে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আসলে ছোট হলে ছোট না, এটা আমাদের সেই আবাসিক যে হোটেল কমপ্লেক্স বা আমাদের এয়ারবিএনবি হোম, সেটা। আমরা খুব কাছাকাছি চলে আসছি নিচের দিকে। আজকের মতো জার্নি আমাদের এখানে শেষ। আমরা যাব পরবর্তীতে ট্রনহেইম শহরে, সেটার ভিডিও করা আছে, সেটার ভিডিও অন্য সময় আমরা শেয়ার করব। বাম পাশে আরেকটা ছোট্ট কেবল কার, যেটাও বাইসাইকেলিংয়ের জন্য ইউজ করা হয়। সামনে আমাদের বেস স্টেশন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। ওকে, আমরা পৌঁছে গেছি বেস স্টেশনে। আজকের মতো জার্নি আমাদের শেষ। আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন।